হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমরা এখন হচ্ছে তোমার খুব ইম্পর্টেন্ট, খুব অনেক বেশি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন না মানে প্রবলেম, বৃত্তের সমস্যা সেটা দেখতে যাচ্ছি। সেটা হচ্ছে তোমার ধরো কি বলে যে দুইটা বৃত্ত যদি বহিস্থভাবে স্পর্শ করে আর হচ্ছে যদি অন্তস্থভাবে স্পর্শ করে, তাহলে এই দুইভাবে স্পর্শ করলে কি হবে, মানে কন্ডিশনটা কি, শর্তটা কি আর কি। এটা অনেকে মুখস্থ করে যে দুইটা বৃত্তের ব্যাসার্ধের যোগফল যদি তার কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের সমান হয় তাহলে সেটা হচ্ছে বহিস্থভাবে স্পর্শ করে। তো সেটা কেন, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করবো। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমরা স্পর্শ বিন্দুটা বের করার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, যে স্পর্শ বিন্দুটা কিভাবে বের করা সম্ভব সেই জিনিসটা একটু দেখবো আর কি। তো আসলে শুরু করি। তো যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করবা নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। তোমাদের ফ্রেন্ডদের সাথে বেশি বেশি করে শেয়ার করবো আর কি, জানি সবাই আমরা দেখতে পারি একসাথে ভিডিওগুলো আর কি। ক্লিয়ার? তো আসো শুরু করি। যে ভিডিওতে মানে তোমার এইখানে যে ইয়াটা বলছে, যে যিনি প্রবলেমটা আমরা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে ধরো এটা একটা বৃত্ত। তো ফার্স্টে আমরা দেখবো যে বহিস্থভাবে স্পর্শ করলে কি হয়। ধরো এটা হচ্ছে একটা বৃত্ত, হ্যাঁ, মানুষের মাথা হয়ে গেছে যদিও মানে তোমার যে এই যে এটা একটা বৃত্ত, এরপরে হইতেছে তোমার আরেকটা বৃত্ত আছে, ধরো এই যে এইভাবে করে আরেকটা বৃত্ত আছে এরকম। দুইটা বৃত্ত মানে এই যে যেভাবে স্পর্শটা করছে, এই স্পর্শ যেভাবে করছে এটাকে আমরা কি বলতে পারি বলো? এই ধরো এইভাবে স্পর্শ করলে এটা হচ্ছে বহিস্থভাবে স্পর্শ করছে আর কি। ঠিক আছে, তো ধরে নিই যে দুইটা বৃত্তের সমীকরণ হচ্ছে এরকম যে x² + y² + 2gx + 2fy, আচ্ছা এটা g on f1 দেই প্লাস c on = হচ্ছে 0। এটা একটা সমীকরণ। আরেকটা হইতেছে তোমার আরেকটা বৃত্তের সমীকরণ হচ্ছে x² + y² + 2g2x + 2f2y + c2, এটা = 0। বুঝা গেছে? তো এখন দেখো যে এই দুইটা বৃত্তের প্রথম বৃত্তের সমীকরণ ধরো এটা, দ্বিতীয় বৃত্তের সমীকরণ মানে এই বৃত্তের সমীকরণ ধরো হচ্ছে এটা। তো এই বৃত্তের যে ব্যাসার্ধ, ঠিক আছে, এই বৃত্তের যে কেন্দ্রের স্থানাঙ্ক আর কি, কেন্দ্র, হ্যাঁ, এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত বলতো? -g1 - f1। আমরা অবশ্যই জানি যে x² + y² + 2gx + 2fy + c = 0। এই টাইপের কোন বৃত্তের কেন্দ্রের যে স্থানাঙ্ক সেই স্থানাঙ্কটা কত বলো? সেই স্থানাঙ্ক হচ্ছে -g - f। ঠিক আছে, এটা আমরা জানো অনেকেই অবশ্যই, বইয়ে আসলে সব বইয়ে আছে, একটু দেখে নিও কষ্ট করে। তো সেই কেন্দ্রের স্থানাঙ্কটা তাহলে এখানে কত হবে দেখো? -g1 - কত বলো? f1। আর এই বৃত্তের যে কেন্দ্র সেই কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -g2 - f2। বুঝা গেছে? ধরে নিচ্ছি এই বৃত্তের ব্যাসার্ধ তো আমরা কিন্তু আসলে বের করতে পারি একটা বৃত্তের সমীকরণ থেকে। সেটা কিভাবে বের করে বলো? √g1² + f1² - c1, মানে √g² + f² - c দিয়ে আমরা আসলে ব্যাসার্ধটা বের করি। তো ধরে নাও যে এই বৃত্তের যে ব্যাসার্ধ, এই বৃত্তের যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধ হচ্ছে তোমার r1, ঠিক আছে, আর এই বৃত্তের যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধ হচ্ছে তোমার r2। তো একটু খেয়াল করো তো, ধরো যে এই বৃত্তের যে কেন্দ্র এই পয়েন্টটা হচ্ছে তোমার c1 পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে তোমার c2 পয়েন্ট, মানে c1 এর একটা স্থানাঙ্ক আছে, এই যে আমরা এখানে যেটা বের করছি c2 এর একটা স্থানাঙ্ক আছে। তাহলে এই দুইটার মধ্যবর্তী যে দূরত্ব, কেন্দ্রের মধ্যবর্তী যে দূরত্ব, তাহলে সেই দূরত্বটা আসলে কি আসতেছে দেখো তো। যে এই যে এইখান থেকে এটুকু হচ্ছে r1 আর এখান থেকে এটুকু হচ্ছে কি হবে বলো? r2। এটা হচ্ছে r1, এটা হচ্ছে কি বলো? এটা হচ্ছে তোমার r2। ঠিক আছে, তাহলে c1 c2 এর মধ্যবর্তী দূরত্ব যেটা আর কি, c1 * c2 যেটা, এটা = কি হবে বলো? r1 + r2 হবে। তাহলে দুইটা বৃত্ত তোমার বহিস্থভাবে স্পর্শ করছে নাকি অন্তস্থভাবে স্পর্শ করছে? তাহলে বহিস্থভাবে স্পর্শ করবে কখন? যখন তার কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব তাদের ব্যাসার্ধের যোগফলের সমান হবে। তাহলে কোশ্চেনটা কি আসতে পারে? তোমাকে দুইটা বৃত্তের সমীকরণ দিয়ে দিবে, হ্যাঁ, তো সেই সমীকরণ থেকে চোখ বন্ধ করে তাড়াতাড়ি, তোমার চোখ বন্ধ করে না, মানে চোখ খোলা রেখে তাড়াতাড়ি হচ্ছে তোমার এই কেন্দ্রের স্থানাঙ্ক বের করবা, তারপর হচ্ছে ব্যাসার্ধ বের করবা। ঠিক আছে, তো এই কেন্দ্রের স্থানাঙ্ক আর ব্যাসার্ধ বের করার পরে তোমার যদি কেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধের যোগফলের সমান হয় তাহলে আমরা তখন বলি হচ্ছে বৃত্ত দুইটা তোমার
বহিস্থভাবে স্পর্শ করছে। হ্যাঁ, এখন হচ্ছে অন্তস্থভাবে স্পর্শ করলে কি হবে আমরা সেই ছবিটা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, এখানে একটা জিনিস, সেটা হচ্ছে মাঝে মাঝে এই স্পর্শ বিন্দু বের করতে বলে। হ্যাঁ, স্পর্শ বিন্দুটা তুমি কিভাবে বের করবা? স্পর্শ বিন্দু বের করবা, দেখো যে একেবারে জ্যামিতির শুরুতে প্রথমেই কিন্তু তোমাদের শেখানো হয়েছিল যে তোমাকে যদি দুইটা বিন্দু দেওয়া থাকে, তাহলে ভিতরে একটা বিন্দুতে তারা যদি একটা নির্দিষ্ট অনুপাতে অন্তস্থভাবে কিংবা বহিস্থভাবে বিভক্ত হয়, তাহলে বিভক্তির ওই বিন্দুটা কিন্তু তুমি বের করতে পারো। হ্যাঁ, কিভাবে বের করতে পারো? দেখো যে এই যে পড়ছিলা না যে এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, সি পয়েন্ট যদি এ বি কে মানে এসি বাই বিসি ইকুয়াল টু যদি m1 বাই m2 হয়, হ্যাঁ, তাহলে এই এ এর স্থানাঙ্ক যদি তোমার x1 y1 হয়, বি এর স্থানাঙ্ক যদি তোমার x2 y2 হয়, আর সি এর স্থানাঙ্ক যদি xy হয়, মানে আমরা যদি সি এর স্থানাঙ্ক না জানি, ধরো এ এর স্থানাঙ্ক জানি, বি এর স্থানাঙ্ক জানি, আর সি হচ্ছে কি অনুপাতে অন্তর্বিভক্ত করছে সেটা জানি, m1 আর m2 m1:m2 অনুপাতে অন্তর্ভুক্ত করছে, এটা বলে দিছে, তাহলে আমরা xy বের করতে পারবো। আচ্ছা, এখানে একটা জিনিস, সেটা হচ্ছে কি যে তোমার m1 আর m2 এই জিনিসটা সম্পর্কে একটু ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। মানে তুমি যে কোনো সাইডের যে কোনো পাশকে তুমি যদি x1 y1 ধরো, তাহলে ওইখান থেকে যে পয়েন্টটা তোমার অন্তর্বিভক্ত করছে ওইটুকু হচ্ছে তোমার m1। তুমি যদি এই পাশে ধরো, যে এই পাশে যদি তুমি b পয়েন্টকে যদি তুমি x1 y1 চিন্তা করতা, তাহলে বি থেকে সি এর যে পোরশনটা, তার মানে বিসি বাই এসি ইকুয়াল টু হচ্ছে তখন কত বলো? m1 বাই m2। বুঝতে পারছি? তো এখন দেখো, এখন এই সি পয়েন্ট c1 c2 এর স্থানাঙ্ক তো আমরা জানি, তাহলে এই ভিতরে যে স্পর্শ বিন্দু যেটা, হ্যাঁ, এটাকে যদি আমরা ধরো যে এ পয়েন্ট ধরে নিই, তাহলে এই এ পয়েন্টের স্থানাঙ্ক কিভাবে বের করব? আমরা c1 এর স্থানাঙ্ক জানি, c2 এর স্থানাঙ্ক জানি, তাহলে এ পয়েন্টে আসলে c1 c2 কি করছে দেখো, r1:r2 অনুপাতে অন্তর্বিভক্ত হইছে না? তাহলে আমরা এখান থেকে সূত্রটা কি শিখছিলাম? x = আমরা শিখছিলাম হচ্ছে অন্তর্বিভক্তির ক্ষেত্রে m1x2 প্লাস m2x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। একইভাবে y ও আমরা বের করতে পারি m1y2 প্লাস m2y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তো এই তো গেল হচ্ছে তোমার স্পর্শ বিন্দু বের করার থিওরি, ফর্মুলা আর কি। ঠিক আছে? তো এখন তুমি বহিস্থভাবে বিভক্ত করার দুটো বৃত্ত যদি বহিস্থভাবে স্পর্শ করে, তাহলে সেই ক্ষেত্রে তোমার যে স্পর্শ বিন্দু কিভাবে বের করবে সেটা, তাহলে অন্তস্থভাবে স্পর্শ কিভাবে করা সম্ভব আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো অন্তস্থভাবে কিভাবে স্পর্শ করবে আর কি। আর অন্তস্থভাবে স্পর্শ করলে সেই ক্ষেত্রে কন্ডিশনটাই বা কি হবে, c1 c2 তখন কি হবে সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করে। দেখো এই যে এটা হচ্ছে তোমার একটা বৃত্ত চিন্তা করা আর কি। হ্যাঁ, এই বৃত্তের ভিতরে আরেকটা বৃত্ত আছে ধরো আর কি। ঠিক আছে, এই বৃত্তের ভিতরে আরেকটা বৃত্ত আছে ছোট। দুইটা বৃত্ত যদি আসলে অন্তস্থভাবে বিভক্ত করতে হয়, তাহলে একটা বৃত্ত অবশ্যই বড় হইতে হবে আর একটা বৃত্ত ছোট হইতে হবে। তো বড় বৃত্তটা ধরো যে তোমার কেন্দ্র হচ্ছে এখানে কোথাও একটা জায়গায়, আর ছোট বৃত্তটার কেন্দ্র ধরে নাও এখানে কোনো একটা জায়গায়। মানে এটা হচ্ছে তোমার বড় বৃত্তের যে কেন্দ্র সেটা, এটা হচ্ছে তোমার ছোট বৃত্তের যে কেন্দ্র সেটা c2 বলি আর কি, c2। তাহলে এই c1 থেকে বড় বৃত্তের পরিধিতে যে দূরত্বটা, মানে এখান থেকে এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা হচ্ছে r1। ঠিক আছে, আর এই যে ডিসটেন্সটা c2 থেকে দ্বিতীয় বৃত্তের কেন্দ্র থেকে যে দূরত্বটা, সেটা হচ্ছে কত বলো? r2। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে c2। হ্যাঁ, দেখতে সমস্যা হচ্ছে কিনা জানি না। মানে তোমার তাহলে একটু খেয়াল করো তো, দেখো তো যে দুটা বৃত্তের কেন্দ্র তারা যদি অন্তস্থভাবে বিভক্ত করে, অন্তস্থভাবে যদি স্পর্শ করে, তাহলে সেই ক্ষেত্রে c1 c2 কি হচ্ছে? c1 c2 মানে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ব্যাসার্ধের ব্যবধানের সমান, মানে বিয়োগফলের সমান। মানে তুমি যদি r1 থেকে r2 যদি মাইনাস করো, মানে বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধ যদি বিয়োগ করো, তাহলে তুমি কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা তুমি পেয়ে যাবে। সুন্দর, দেখো তো। তাহলে c1 c2 = কি আসছে? r1 মাইনাস r2। তাহলে এই যে যেটা, এটা হচ্ছে কি বলো? এটা হচ্ছে বহিস্থভাবে স্পর্শ করার শর্ত দুটা বৃত্ত। আর এই যে যেটা, এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার অন্তস্থভাবে স্পর্শ করার শর্ত। ঠিক আছে, বুঝা গেছে? সহজ, সিম্পল একেবারে। আর এখানে দেখো, এখানে মজার ব্যাপার কি, এখানে হচ্ছে যে এই যে পয়েন্টটা স্পর্শ বিন্দু যেটা, মানে কোন পয়েন্টে স্পর্শ করছে সেটা যদি চাই, তাহলে আমরা কিভাবে করব? ওই আগের মতো দেখো c1 c2 এটা যদি বাইরের একটা পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে কি বলো? বাইরের একটা পয়েন্ট, তাহলে এটা কি বহিস্থভাবে বিভক্ত করছে না? বহিস্থভাবে বিভক্ত করছে মানে কি? মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে c1a ডিভাইডেড বাই
C2a এটা ইকুয়াল টু কি বলতো R1 বাই R2 তার মানে কি আসলে তার মানে আসলে এ পয়েন্টটা কি করছে C1 C2 কে R1 বাই R2 অনুপাতে বহিস্থভাবে স্পর্শ করে তো বহিস্থভাবে স্পর্শের ক্ষেত্রে সূত্রের ডিফারেন্সটা কোথায় দেখো আমরা যখন বের করি তখন উপরেও মাইনাস আসে মানে m1x2 m2x1 ডিভাইডেড বাই m1 m2 y এর ক্ষেত্রেও সেম তো এইভাবে করে আমরা স্পর্শ বিন্দু বের করতে পারি এটা হচ্ছে কন্ডিশন তাহলে তোমাকে যদি দুইটা বৃত্তের সমীকরণ দিয়ে বলে তারা কিভাবে স্পর্শ করছে এবং স্পর্শ বিন্দুটা বের করো তাহলে তোমার প্রথম কাজ ফার্স্ট স্টেপ যেটা সেটা হচ্ছে দুইটা বৃত্তের কেন্দ্র বের করে নিবা তাড়াতাড়ি খুব ফাস্ট মানে যে সমীকরণে দেওয়া থাকবে কেন x এর যে সহগ তাকে আমরা -2 দিয়ে ভাগ করব y এর যে সহগ তাকে আমরা -2 দিয়ে ভাগ করব তাইলে আসলে বেসিক্যালি আমরা হচ্ছে -g -f পেয়ে যাব আর কি বুঝাইতে পারছি মানে বৃত্তের যে সমীকরণ দেওয়া থাকে -g -f পাওয়ার জন্য তোমার সমীকরণের x এর সহগকে -2 y এর সহগকে -2 দিয়ে ভাগ করতে হবে হ্যাঁ আর ব্যাসার্ধ পাওয়ার জন্য ফর্মুলা তো আছেই √g² + f² - c এর দিয়ে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব তো খুব তাড়াতাড়ি এই দুটো করে তারপর হচ্ছে আমরা যদি দেখি যে দুইটা বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব তো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের ফর্মুলা তো তোমরা জানো √x1 - x2² + y1 - y2²। তারপর হচ্ছে ব্যাসার্ধ দুটো যোগ করে যদি দেখি তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের সমান তাহলে কিভাবে স্পর্শ করতে বলো বহিস্থভাবে আর যদি দেখি যে ব্যাসার্ধের বিয়োগফলের সমান মধ্যবর্তী দূরত্ব কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব তাহলে কি অন্তঃস্থভাবে স্পর্শ করছে আর স্পর্শ বিন্দু বের করব কিভাবে যদি বহিস্থভাবে স্পর্শ করে তাইলে হচ্ছে কি বলো তাইলে হচ্ছে স্পর্শ বিন্দুতে তারা হচ্ছে কেন্দ্রদ্বয় অন্তঃস্থভাবে বিভক্ত হবে আর এটা ছবি আঁকা আছে এখানে দেখো যে আর যদি অন্তঃস্থভাবে স্পর্শ করে তাইলে হচ্ছে তারা স্পর্শ বিন্দুতে কেন্দ্রদ্বয় বহিস্থভাবে বিভক্ত করবে আর কি ঠিক আছে কি অনুপাতে তাদের ব্যাসার্ধের অনুপাতে সহজ জিনিসটা এটাতে কিন্তু কোশ্চেন আসতে পারে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেনটা আর কি ঠিক আছে বেশি আসে না যদিও এজন্যই আসলে বেশি ইম্পর্টেন্ট মানে তোমার সেই জিনিসটাই আসলে টপিকটাই বেশি সারা প্রায়োরিটি দেয় যে মানে যেগুলা আসলে আগে প্রিভিয়াসলি আসছে সেগুলো তো ইম্পর্টেন্ট অবশ্যই তো এটাও আসলে ইম্পর্টেন্ট একটা টপিক কিন্তু এখনো কম আসে নাই বললে ভুল হবে কম আসছে আর কি তো এবার আসতে পারে পরীক্ষায় তো তোমরা বেশি বেশি করে এগুলো প্র্যাকটিস করবে বাসায় তো নেক্সট ভিডিওতে এখন সবাই ভালো থাকো সুস্থ থাকো আর একটা জিনিস তোমরা অবশ্যই হচ্ছে যে ওই আমরা এই যে টপিকটা এই টপিক রিলেটেড যে ম্যাথগুলো আছে তোমাদের যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবা আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের রিভিউ দিবা কমেন্টে হ্যাঁ আর বেশি বেশি করে থামস আপ দিবা লাইক দিবা আর কি ভিডিওতে শেয়ার করো ফ্রেন্ডদের সাথে আর হচ্ছে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে আমাদের ফেসবুক গ্রুপ আছে মেটাফিশ সেখানে জয়েন করতে পারো প্রত্যেকটা ভিডিওতে আসলে আমাদের লিংকটা দেওয়া থাকে হ্যাঁ তো সেখানে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের যে কোনো ধরনের সমস্যা অ্যাডমিশন এসএসসি যে কোনো ধরনের সমস্যা থাকলে সেখানে পোস্ট করতে পারো কেউ না কেউ তোমার প্রবলেমটা সলভ করে দেবে তো নেক্সট ভিডিও দেখার সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধান থাকো আল্লাহ হাফেজ